আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আরও একবার আজকের এই ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে এক প্যাটার্নের একটি সৃজনশীল আজকে সমাধান করবে। এই পর্বে বোর্ড বইয়ের সৃজনশীল তো এটা হচ্ছে 12-13 নম্বর সৃজনশীল। প্রথম অধ্যায়ের প্যাটার্ন অধ্যায়ের 13 নম্বর সৃজনশীলটা আজকে সমাধান করব। তো যারা আমার সাথে ইতিমধ্যে কানেক্ট হয়েছে সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা সব বন্ধুবান্ধব সবার কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিবে। শেয়ার অপশন ক্লিক করে কমেন্টে একটু লিখবে কেমন লাগলো, লাইক দিয়ে রাখবে একটি, ঠিক আছে। এবং চ্যানেলটা সবচেয়ে বড় কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমি পরবর্তীতে সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও, সব ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও। তো দেখো এখানে 5, 13, 21, 29, 37 একটা তালিকা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে। এটাকে সিরিজ বলা হয়, সিরিজ দেওয়া আছে। তো এখানে ক নাম্বার বলতেছে যে 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 29 ও 37, খেয়াল করো, 29 ও 37কে আমরা নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে কি তাহলে ক নাম্বার, 29 ও 37। আচ্ছা, প্রথমে যদি আমি 29কে নিয়ে একটু ভাবি, খেয়াল করতো কত কত গুণ করলে, হ্যাঁ মানে কোন দুটো সংখ্যাকে গুণ করলে এবং সেটা বর্গ করলে এবং সেটা যোগ করলে 29 হবে। তো যদি আমি বলি যে হচ্ছে একের উপর যদি আমি স্কোয়ার করি প্লাস 2-এর উপর যদি স্কোয়ার করি, দেখো 1-এর উপর স্কোয়ার করলে 1 হয় আর 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4 আর 1 কত 5, কিন্তু এখানে তো আছে 29। তাহলে আমাকে এত ছোট সংখ্যা নিয়ে ভাবা যাবে না, ঠিক আছে, এত ছোট সংখ্যা নিয়ে ভাবা যাবে না। তো এখন আমি আরেকটা কাজ করব, দেখব যে এইটাকে এই মানে 29 এবং মানে 29কে কোন দুটো সংখ্যা যোগ করলে 29 হয় এবং সেই দুটো সংখ্যাকে বর্গ করা যায় কিনা, মানে বর্গমূল করা যায় কিনা। যেমন 29-এর আগে পরে আছে হচ্ছে দেখো 25 একটা বর্গমূল, 25কে বর্গমূল করা যায়। মানে 25কে যদি তুমি বর্গমূল করো তাহলে কত হয় দেখো তো, 25কে বর্গমূল করলে 5 হয়। আবার তার একটু আগে যদি আসো তাহলে 16 আছে, 16কে বর্গমূল করা যায়, 16কে বর্গমূল করলে কত হয় 4 হয়। তো বর্গমূল জিনিসটা কি, দুইটা একই রকম সংখ্যা গুণ করলে ওইটাই হবে এবং ওটাকে বর্গমূল করলে ওই এই দুটোর যে কোনো একটা হবে, মানে দুটোর একটা লিখতে হবে। এই দুটোকে গুণ করে 4 আর 4 গুণ করে কত, 4 4 16 না, তো 16কে বর্গমূল করলে আমরা 4 লিখতে পারি, এই দুটোর যে কোনো একটা লিখলেই হয়, হ্যাঁ একটা লিখতে হবে। তাহলে 16-র আগে আরও যদি বলি তাহলে 9 আছে, 9কে আমরা বর্গমূল করতে পারি, 9কে বর্গমূল করলে কত হয়, কত কত গুণ করলে 9 হয়, 3 3 9, তাহলে 3 3 3 9। 9-এর আগে যদি বলি তাহলে 4 আছে, 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে 2 2 কত 4 হয়, তাহলে 2 হচ্ছে বর্গমূল। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে বর্গমূলগুলো মানে বর্গগুলো লিখলাম, পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ, মানে এর বর্গ করা যায়। দুটো একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে 25 হয়। 16কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা দ্বারা হচ্ছে গুণ করলে 16 হয়। 9কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা গুণ করলে 9 হয়। 4কে বর্গমূল করা যায়, দুটো একই রকম সংখ্যা গুণ করলে 4 হয়। তাহলে এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো এখন দেখো যে কোনো দুইটা যোগ করলে 29 হবে, যে কোনো দুইটা। এখানে আরও একটা আমরা নিতে পারি, যেমন হচ্ছে 1কেও আমরা বর্গমূল করলে 1 হয়, তাই না। তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এখন এগুলো থেকে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো থেকে যে কোনো দুইটা যোগ করলে 29 হবে। তো কোন দুটো, 25 এবং 4, 25 এবং 4 দুটো যদি যোগ করি তাহলে কত হয়, 25 আর 4 29 হয়। 25কে পূর্ণবর্গ করলে কত হয় 5, তাহলে আমরা লিখব 5 স্কোয়ার, খেয়াল করো 5 স্কোয়ার। তারপর 5 আর 4, এই 25 আর 4 29, 25 আর 4, তাহলে 4কে বর্গমূল করলে কত হয় 2 হয়, বর্গমূল করে তার উপর স্কোয়ার লিখব, তাহলেই হবে। দেখো এখন তুমি একটু চিন্তা করে দেখো, তাহলে আমরা বলতে পারি 29-এর, দেখো 29-এর এখানে কি বলছে, বলছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে, হ্যাঁ তাহলে আমরা 29 সমান লিখব, 29 সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে সংখ্যা দুটির, এই যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি প্রকাশ করা হলো, এই যে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি
সমষ্টি করতে বলছে, এই জন্য এখানে যোগ দিছি। সমষ্টি না বললে যোগ দিতাম না, অন্য কিছু দিতে পারতাম। নির্ণয় করা হলো। খেয়াল করো, সংখ্যাটির বর্গের সংখ্যা দুটির সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করা হলো। ওকে, তাহলে 29টা আমরা পেলাম। এখন আমরা দেখব 37। তো আমরা পূর্ণ বর্গগুলোকে চিন্তা করব। যেমন এককে আমরা হচ্ছে বর্গমূল করলে 1 হয়, হ্যাঁ, এককে বর্গমূল করলে 1 হয়। তারপর একের পর হচ্ছে 4কে বর্গমূল করা যায়, 4কে বর্গমূল করলে কত হয়? 2 হয়। 4-এর পর আছে হচ্ছে 9, 9কে বর্গমূল করলে হচ্ছে 3 হয়, হ্যাঁ। তারপর 9-এর পর আছে 16, 16কে বর্গমূল করলে 4 হয়। এটা তুমি মনে রাখতে পারো। 16-র পর 25 আছে, 25কে বর্গমূল করলে, হ্যাঁ, 25কে বর্গমূল করলে কত হয়? 5 হয়। তারপর 6কে 36, হ্যাঁ, 36 আছে এরপরে, 36কে বর্গমূল করলে কত হয়? 6 হয়। তো এখানে আবার আরেকভাবে তুমি চিন্তা করো, স্যার আমার তো এটা মনে থাকে না, 1, 4, 9, 16, 25, 36 মনে থাকে না। তাহলে তুমি এভাবে চিন্তা করবা, 1 1কে 1, 2 2 4, 1 2 3 4 5 6 7 8, এগুলো তো পারো। তাহলে 1-এর কাছে যাবা, 1 1কে 1, 2-এর কাছে যাবা 2 2 4, 3-এর কাছে যাবা 3 3 9, 4-এর কাছে যাবা 4 4 16, 5-এর কাছে যাবা 5 5 25, 6-এর কাছে যাবা 6 6 36, তাই না? 1-এর কাছে গেলে 1 1কে 1, 2-এর কাছে গেলে 2 2 4, 3-এর কাছে গেলে 3 3 9, 4-এর কাছে গেলে 4 4 16, 5-এর কাছে গেলে 5 5 25, 6-এর কাছে গেলে 6 6 36। তাহলে আমি এগুলো দেখেও তো এটা লিখতে পারি। ওকে, এখন তো এখান থেকে যে কোনো দুইটা যোগ করলে এই 37 হবে। কোনটা? এই 1 4 9 16 25 36। তাহলে আমি যদি বলি 4 আর 1 যোগ করলে হয় না, 1 আর 9 যোগ করলে 10 হয় না, 16 আর 1 যোগ করলে 16 এবং 1 মানে প্রথমটা দিয়ে সবগুলো ট্রাই করবো। 16 1 যোগ করলে 17 হয় না, 25-এর 1 যোগ করলে 26, কিন্তু এখানে 37 হয় না। 36-এর 1 যোগ করলে, 36-এর 1 যোগ করলে কত? 37। তাহলে আমরা বলতে পারি 36-রে ভেঙে লিখতে পারি 6, 6-এর উপরে স্কোয়ার, আর এই 1কে বর্গমূল করলে হয় 1, 1-এর উপরে স্কোয়ার। তাহলে এই একটা সংখ্যা একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যার, খেয়াল করো, দুটি সংখ্যার, এই একটা সংখ্যা একটা, দুটি সংখ্যার বর্গ, দুটি সংখ্যার কি? বর্গ, দুটি সংখ্যার বর্গের সমষ্টি। সমষ্টি কত? 29। তাহলে আমরা এটা লিখতে পারি। এভাবে বিশ্লেষণ করে যদি তুমি লিখতে পারো, তুমি হাজার হাজার অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তো ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারে যাব। দেখো খ নাম্বারে কি বলতে চাচ্ছে। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকা, এই যে তালিকা 5 13 21 29 37, 5 13 5 13, 13-র পরে 21, 21-এর পরে 29, তারপরে হচ্ছে 37, 5 13 21 29 এবং 37। তো আমরা এটা আর কি এখানে একটু ছোট ছোট করে ব্যাখ্যা করতে হয়, হালকা একটু ব্যাখ্যা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ব্যাখ্যাটা খুব দরকার হয়। হ্যাঁ, তো আমরা এখানে লিখব প্রদত্ত সংখ্যাগুলো বা প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকা। তো প্রদত্ত তালিকাটা আমরা এখানে লিখব 5, তারপর 13, তারপর 21, হ্যাঁ, তারপর 29, দেন 37। এবার লিখব আমরা এখানে নিচে লিখব পাশাপাশি তালিকার পার্থক্য লিখব। পাশাপাশি তালিকার আমরা কি করব? পাশাপাশি তালিকার পার্থক্য লিখব। তো মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখব। তো আমরা এখানে লিখব কি? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো এখন তুমি চিন্তা করো এই দুটি সংখ্যার পার্থক্য কত? 5 তোমার হাতে, হ্যাঁ, 5 বাদ দিয়ে লেখো। 5-এর পর কত? 6, তারপর 7 8 9 10 11 12 13, মানে 5 তোমার মুখে থাকবে, তারপর 6 এখানে লিখো, 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে পার্থক্য কত? 8।
সমান সমান দিয়ে লিখবা 8। তারপর 13 আর 21-এর মধ্যে পার্থক্য কত? 13 তোমার মুখে থাকবে, 14 থেকে লিখবা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8 লেখো, হয়ে গেল। তারপর 21-এর পর 29 খেয়াল করো, 21 তোমার মুখে থাকবে, 21 তোমার কি মুখে থাকবে। তারপর তুমি পরেরটা বলো, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 পার্থক্য হলো। তারপর আবার এখানেও সেম 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 8 পার্থক্য, তাই না? তাহলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু বের করতে পারলাম। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। তাহলে এখন আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা, তাহলে আমরা একবারই নির্ণয় করে দিব সুতরাং তালিকার পরবর্তী কি 4টি সংখ্যা, 4টি সংখ্যা কিভাবে বের করতে হবে? এই যে 37-এর সাথে যোগ করব, 37 যোগ 8, তাহলে কত হবে? 45 হবে। হ্যাঁ, তারপরে আবার এই 45-এর সাথে 8 যোগ করো, তাহলে 53 হবে। 53-এর সাথে আবার 8 যোগ করো, 53-এর সাথে 8 যোগ করো, 53-এর সাথে 8 যোগ করো, তাহলে কত হবে? 61 হবে। 61-এর সাথে আবার 8 যোগ করো, তাহলে কত হবে? 69 হবে। তাহলে 37-এর সাথে 8 যোগ করলে 45, 45-এর সাথে 8 যোগ করলে 53, 53-এর সাথে 8 যোগ করলে 61, 61-এর সাথে 8 যোগ করলে 69। সো এইভাবে আমরা 4টা মান কিন্তু বের করতে পারি সহজে। তুমি যে কোনো মূল্য এভাবে বের করতে পারো যেভাবে ইচ্ছা। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং তালিকার পরবর্তী 4টি মান কি কি, এক কথায় লিখে দেই। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা 4টি সমান কত? 45, 53, 61 এবং 69, রাইট? এ হচ্ছে উত্তর। আমরা এখানে এভাবে লিখতে পারি। এবার আমরা পরের অংশে যাই। আমাদের খ নাম্বারটা শেষ, এখন আমরা মুছে দিচ্ছি। আমরা যাব গ নাম্বারে যাব। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে সম্ভব, তাই না? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে পারি। তো আমরা যদি বলি 5, 13, দেখো 5, 13, 21, 29, 37, তাই না? ওকে। সো আমাদেরকে যেটা বলছে কি 50টি সংখ্যা, 50। তো 50টি সংখ্যার যোগফল। এখন আমাদেরকে আগে জানতে হবে যে 50টা সংখ্যা, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে 50 নাম্বার সংখ্যা কত সেটা আগে নির্ণয় করতে হবে। এটা তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এখানে কয়েকটা দেওয়া আছে, তাই না? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। হ্যাঁ, তো 5টা দেওয়া আছে। এখন আমাদেরকে 50 নাম্বারটাকে বের করতে হবে। তো 50 নাম্বারটা কিভাবে বের করতে হয়? 50 নাম্বার বের করার নিয়ম কি? তো আমরা এভাবে বলতে পারি, প্রথম সংখ্যা। এই প্রথম সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তাই না? তো আমরা যদি 5-এর সাথে 1 গুণ করে, 8-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 8 1-কে 8, 8-এর সাথে 1 গুণ করে 3 বাদ দিয়ে দিলাম। আমরা প্রতিবার একই রকম বাদ দেব। এখানে 3 লিখেছি না, প্রতিবার কিন্তু 3ই বাদ দিব। এখানে 8 লিখেছি না, প্রতিবার 8ই লিখব, প্রতিবার 8ই লিখব। আর শুধু পরিবর্তন হবে এই যে 1 লিখেছি না, এটা পরিবর্তন হবে। খেয়াল করো, দ্বিতীয় সংখ্যা কত? 13। তাহলে এখন এখানে আমরা কি লিখব? 8ই লিখব।
8 দুগুণ কত 16, এই বলছি না একের পর কত 2, 2 এর পর কত হবে 3 হবে, 3 এর পর কত 4, 4 এর পর কত 5, এভাবে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে। আর এখানে 8 8ই থাকবে, 8 8ই থাকবে, 8 8ই থাকবে, ঠিক আছে, 8 8ই থাকবে, সূত্র এটা এক কথায়। আর প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব, প্রতিবার 3 বাদ দিব। খেয়াল করো, তুমি বিশ্বাস নয় দেখো আমি তোমাকে করে দিচ্ছি। তাহলে 13, দেখো 8 দুগুণ কত 16, 16 থেকে 3 বাদ দিলে 13 হয়। তারপর তৃতীয় সংখ্যা যেটা আছে, তৃতীয় সংখ্যা, তৃতীয় মানে এই যে 3, এই যে প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2, তৃতীয় মানে 3, চতুর্থ মানে 4, পঞ্চম মানে 5, তাই না, পঞ্চম মানে 5। তাহলে এখন হচ্ছে এখানে কাজ, তৃতীয় সংখ্যা কত আছে 21 আছে, তাই না, 21। তো দেখো তো 3 আসটা কত 24, 24 থেকে 3 গেলে 21 মিলে গেছে। তারপর দেখো চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যা কত আছে 29। তো চতুর্থ সংখ্যা যেহেতু 29, 4 আসটা কত 32, 32 থেকে 3 গেলে 29, 32 থেকে 3 বাদ দাও ক্যালকুলেটারে, 32 বিয়োগ 3, 29, 30, 31, 32, তাই না, 29, 30, 31, 32। ওকে, পঞ্চম সংখ্যা দেখো, পঞ্চম সংখ্যা, পঞ্চম সংখ্যা কত 37 না, তাহলে লেখো 37, 37 সমান 50টা কত 40, আর 40 থেকে 3 গেলে 37 হয়, 3 বাদ দিলে 37 হয়, তাই না। তুমি বিয়োগ বলো আর বাদ বলা যাই বলো না কেন, এটাই তো হয় নাকি, এটাই হয়। তাহলে আমরা এভাবে আমরা বলতে পারি যে কতম পদ, তাহলে আমরা যদি বলি যে কতম সংখ্যা, তাহলে কতম সংখ্যা কত হবে সেটা আমরা এইভাবে বের করি, 8 থাকবেই গুণ ক বিয়োগ 3, বা এটাকে যদি আবার এভাবে লিখি 8 ক বিয়োগ 3, তাই না, 8 ক বিয়োগ 3। সুতরাং এটা হচ্ছে বীজগণিতিক একটা রাশি, আমরা বলতে পারি এটা কি একটা বীজগণিতিক রাশি। তাহলে আমরা কতম পদ নির্ণয়ের বীজগণিতিক রাশি কি হবে, অথবা আমরা বলতে পারি যে এখানে তালিকার সংখ্যাগুলোর বীজগণিতিক রাশি কত সেটা বলতে পারি। তাহলে এই তালিকার কতম বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি কত 8 ক বিয়োগ 3। তাহলে আমরা এখন 8 ক বিয়োগ 3 আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি, আর এই ক মানে হচ্ছে কততম পদ সেইটা। তাহলে এখন আমরা যদি বলি যে সুতরাং 50তম কি বলতে পারি, 50তম পদ অথবা 50তম সংখ্যা, 50তম সংখ্যা, আমরা আগে সূত্র বানাই নিলাম, সূত্র এখানে তৈরি করে নিলাম। তাহলে 8 গুণ 50 বিয়োগ 3, তাহলে 50টা কত 40, মানে 400 আর বিয়োগ 3। তো 400 ক্যালকুলেটারে তুলো, 400 বিয়োগ 3, হ্যাঁ তোমাকে আমি ক্যালকুলেটার দেখাবো একবারে, দেখো 400 বিয়োগ 3 আমরা সরাসরি ক্যালকুলেটার নিয়েও দেখতে পারি। ওকে দেখো, এই যে তুমি ক্যালকুলেটারে তুলো 400, প্রথমে তুলো 400 বিয়োগ কত, বিয়োগ হচ্ছে এই যে বিয়োগ দিলাম দিয়ে 3 দিলাম, তাহলে কত হয় 397 হয়, 397 হয়। ওকে 397, আমাদের ক্যালকুলেটার আরও দরকার আছে, থাক 397। তার মানে আমরা বুঝলাম যা এভাবে যদি আমরা হিসাব করি, হ্যাঁ এখানে যদি আমরা হিসাব করি, দেখো এই যে এখানে এইটা যদি হিসাব করি এইভাবে ডট ডট বাড়তে বাড়তে এখানে বাড়তে 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 397 পর্যন্ত যাবে। কততম পদ 50 নাম্বার পদ, 50তম পদ 397 হবে। এখন আমরা এই 397 পর্যন্ত আমরা যোগ করব, 397 পর্যন্ত আমরা কি করব, যোগ করব। তো এই তালিকার প্রথম 50টি পদের সমষ্টি বা প্রথম 50টি সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করব। এটা সূত্র লিখব আগে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তো আমাদের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা কি হবে, প্রথম সংখ্যা লিখব কি, প্রথমে প্রথম সংখ্যা, তারপরে যোগ হচ্ছে শেষ সংখ্যা, শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা
গুণ হচ্ছে পার্থক্য, গুণ হচ্ছে কি দুটি মানের পার্থক্য। আমরা এখানে গুণ করব কি মানে পদ সংখ্যা গুণ করব, গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা, তারপর আমরা ভাগ দিব। দেখছো সূত্রটা দেখছো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপর হচ্ছে গুণ পদ সংখ্যা, নিচে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, 2 দ্বারা। এখন দেখো প্রথম সংখ্যা কত ছিল, প্রথম সংখ্যা ছিল কত সেটা একটু দেখো। প্রথম সংখ্যা ছিল হচ্ছে যতদূর সম্ভব 5 ছিল, 5 হচ্ছে প্রথম সংখ্যা, তাই না? 5 হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে আমরা লিখব কি প্রথম সংখ্যা 5, এখানে লিখব প্রথম সংখ্যা 5। তাহলে এখানে প্রথম সংখ্যার জায়গায় 5 লিখি, যোগ শেষ সংখ্যা কত ছিল 397। প্রথম সংখ্যা ছিল 5 আর শেষ সংখ্যা 397, 397। ওকে, তারপর গুণ করব কি পদ সংখ্যা, পদ সংখ্যা মানে 50টা না, লাস্টের পদ সংখ্যা কত, একদম শেষ পদ সংখ্যা কত নাম্বার, 50 নাম্বার, ভাগ হচ্ছে কত 2। তো এখন আমরা ক্যালকুলেশন করব এটা। তো 397 যোগ 5 তাহলে কত হয়, 7 5 12, 2 হাতে 1, 9 আর 1 10 0 হাতে 1 3 এর 1 4, 402 গুণ হচ্ছে 50 ভাগ 2। খেয়াল করো 402, তাহলে 402 দেখছো, 402 গুণ 50, এই যে 50, তাহলে কত হইল 20,100, 20,100 ভাগ কত 2, ভাগ হচ্ছে 2। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দেই, ভাগ 2, তাহলে কত হয় 1 0 0 1 0 0 5 0, 1 0 0 5 0 হচ্ছে উত্তর, মানে 10,050। তাহলে 397 পর্যন্ত যোগ করলে 10,050 পাই। সো পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো তুমি যদি চাও যে স্যারের কাছে পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আমি করব, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার মতামত কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে, একটা কমেন্ট করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। সবচেয়ে বড় কথা, আমি 499 টাকায় 499 টাকায় কোর্স করাই, প্রাইভেট পড়াই। একবার ভর্তি হতে হবে 499 টাকা দিয়ে, আর তুমি সারা বছর আমার কাছে পড়তে পারবে, সারা বছর। প্রয়োজনীয় বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে তুমি কল দিতে পারো, বাবা মার সাথে আমাকে কথা বলে দিবা তোমার। সো জুম অ্যাপে ক্লাস করাই, জুমে একবারে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা ক্লাসে, এমন সিস্টেম করে আমি বুঝিয়ে দেবো কীভাবে ক্লাস করাই। প্রয়োজনে কল দিবে, ভর্তি হয়ে কল দিলে আমি একদম বুঝিয়ে দেবো, তারপর সেইভাবে ক্লাস করবে প্রতিদিন সময় মতো। সো 499 টাকা দিয়ে তুমি সারা বছর আমার কাছে গণিত পড়তে পারবে। একবার টাকা দিলে পুরো 12 মাস পড়তে পারবে। যদি তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসেই ভর্তি হও না কেন, ডিসেম্বর পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে, একবারে তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত। সো যত দ্রুত পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে আমাকে পেমেন্ট করে তারপর তুমি ভর্তি হয়ে যাও। সারা দেশের অসংখ্য স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট সবাই কিন্তু পড়তেছে। সো তুমিও যদি তাদের সাথে কম্পিটিশন করতে পারো তো তোমার জন্য ভালো হবে, তাই না? তুমিও তো সিদ্ধান্ত নিতে পারবা, তুমি বুঝতে পারবা তোমার কেমন পারতেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।